আসসালামু আলাইকুম, দিস ইজ নওশাদ রেজা সৌরভ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের খুবই ইন্টারেস্টিং একটা টপিক, তোমাদের চ্যাপ্টারটা হচ্ছে চলতরিৎ কারেন্ট ইলেকট্রিসিটি, তোমাদের 11তম চ্যাপ্টার। খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটা এবং খুবই মজা পাবো চ্যাপ্টারটা পড়ে, ঠিক আছে? ও চলতরিৎ শুরু করার আগে আমি একটা কথা বলে রাখতে চাই। চলতরিৎটা আমি চাচ্ছি আমি নিজের মতো করে তোমাদেরকে পড়াই, কিছু কিছু ইম্পর্ট্যান্ট জিনিসপত্র আমরা আলাদাভাবে আলোচনা করব। যেভাবে পড়াচ্ছি আশা করি বুঝতে পারবা, নোট ডাউন করবা, ট্রাই করবা যে চিন্তা করার, হ্যাঁ, একটু চিন্তা করে বুঝে বুঝে করার, কারণ এখানে অনেকগুলো প্রবলেম, অনেকগুলো সার্কিট আমাদের সামনে আসবে যেগুলো খুবই মাথাটাকে ঠান্ডা করে আমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? সো প্রথমে বেসিকগুলো দিয়ে শুরু করতেছি। চলতরিৎ, ঠিক আছে? ওকে, প্রথম হচ্ছে সুপরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী পদার্থ। এগুলো কিন্তু আমরা পরবর্তী একটা চ্যাপ্টারে পড়বো, যেখানে আমরা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব, মানে অপরিবাহী বা অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করবো বেসিকলি। সো সুপরিবাহী পদার্থ মানে কি, মনে করো ইলেকট্রিসিটি কিভাবে চলে এই ব্যাপারটা আমরা জানি কিনা। দেখো, একটা তার থাকবে, এই তারের এই তারটা তৈরি থাকবে পরিবাহী তার, মনে করো, যার মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। আমরা এই পাশ থেকে একটা ইলেকট্রনকে সাপ্লাই দিব, বা আমরা ব্যাটারি বা যে কোনো কিছু কোষ দিয়ে সাপ্লাই দিব। এই ইলেকট্রন গিয়ে একে ধাক্কা দিবে, একে ধাক্কা দিবে, একে ধাক্কা দিবে, একে ধাক্কা দিবে, এভাবে ধাক্কা দিতে 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 এ পাশ থেকে এ পাশে চলে আসবে ইলেকট্রনটা। সো একটা সার্কিট কমপ্লিট হবে, যার বিপরীতে আমরা ইলেকট্রিসিটি বা কারেন্টটাকে পাবো। বেসিক চিন্তা। তাহলে এই যে পরিবাহী তার, এটার মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। সো এটাই দেখো, সুপরিবাহী পদার্থ কারা? ধাতব পরমাণুর কিছু ইলেকট্রন প্রায় মুক্ত অবস্থায় থাকে, যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এই যে দেখা যাচ্ছে এই ব্যাপারটাই। সেজন্য আমরা সেগুলোকে বলি পরিবাহী, যেমন সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম। তাহলে এগুলো যদি নিই, দেখো একটা সোনার পাত নিলে ওই জায়গায় মুক্ত ইলেকট্রন পাবো। তার মানে এটা কি করবে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। এই পাশে যদি আমি ইলেকট্রিসিটি দিই, এখানে হাত দিলে কিন্তু আমরা শক খাবো, এরকম চিন্তা করতে পারি, ঠিক আছে? অপরিবাহী মানে কি, যারা ইলেকট্রন পরিবহন করবে, যাদের গায়ে মুক্ত ইলেকট্রন নাই, তারা কিভাবে ইলেকট্রিসিটি পরিবহন করবে? বেসিক চিন্তা। তাহলে কারা কারা? প্লাস্টিক, রাবার, কাঁচ, এরা কিন্তু আলটিমেটলি কি বিদ্যুৎ পরিবহন করবে না। আরেকটা টাইপ আছে যেটা হচ্ছে অর্ধপরিবাহী। আমরা পরে একটা চ্যাপ্টারে খুব বেসিক ওয়েতে এটা পড়বো, ঠিক আছে? অর্ধপরিবাহী দিয়ে কি হয়। সো এই যে অর্ধপরিবাহী, ওরা কি করবে দেখো, কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, মানে মিডল, মানে পরিবহন একেবারে করবে না এমনও না, আবার বেশি বেশি করবে এমনও না, মিডল অবস্থা। তো তাদেরকে আমরা অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর বলে থাকি। তো সেমি কন্ডাক্টর কারা কারা? যেমন সিলিকন বা জার্মেনিয়াম সেমি কন্ডাক্টরের উদাহরণ, বা এগুলো ইউজ করে সেমি কন্ডাক্টর তৈরি করা হয়। সিলিকন এবং জার্মেনিয়াম ইউজ করে সেমি কন্ডাক্টর তৈরি করা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে একদম বেসিক চিন্তা, ঠিক আছে? ওকে, তো আমি বলছিলাম আমাদের চিন্তাটা নিজেদের মতো করে শুরু করবো, চলতরিতে নিজেদের মতো ইনফর্মাল ওয়েতে আমরা পড়বো। সো প্রথমে আমরা কয়েকটা কথা বলি, যেমন এখানে দেখো, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কি একক সময়ে যে পরিমাণ আধান অতিক্রম করে তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে তড়িৎ প্রবাহ আই, যেটাকে ইলেকট্রিসিটি হিসেবে চিন্তা করতে পারি, বা বা আই মানে কি, ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, তড়িৎ প্রবাহ আই। এটা মানে কি বলছে কি, দেখো, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, মনে করো যে কোনো একটা পরিবাহী তার নিলাম, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, মানে কি এটা হচ্ছে মানে কি তার পুরুত্ব দিয়ে প্রস্থচ্ছেদ চিন্তা। এখানে যদি কেটে দিই তখন আমরা এরকম একটা অংশ পাবো, এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদ, ঠিক আছে? তাহলে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ে যেই পরিমাণ আধান অতিক্রম করবে তাকে তড়িৎ প্রবাহ বলে। ক্লিয়ার কিনা? তাহলে আধান যেদিকে পরিবাহিত হচ্ছে তার বিপরীতে আমরা ইলেকট্রিসিটি বা কারেন্টকে হিসাব করে থাকি। তাহলে একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যেই পরিমাণ আধান যাবে সেটা হচ্ছে কারেন্ট। তো এটাকে আমরা সূত্র অনুসারে এটা লিখতে পারি যে I ইজ ইকুয়াল টু কিউ, বা আধান ডিভাইডেড বাই টাইম। একক সময়ে যেই পরিমাণ আধান পরিবহন হবে ওইটাই হচ্ছে ইলেকট্রিসিটি বা কারেন্ট। তাহলে I ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি, এটা এখান থেকে আসছে, একদম বেসিক চিন্তা। এখন এটা রিলেটেড আমি একটা প্রশ্ন তোমাদেরকে যদি করি, দেখো তোমরা পারো কিনা, একটা প্রশ্ন করি যে কি, 220 ভোল্টে কার্যরত 100 ওয়াটের একটি বাতির ফিলামেন্টের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। কি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, যেখানে 220 ভোল্টেজ দেওয়া আছে আর 100 ওয়াট ক্ষমতা দেওয়া আছে। তাহলে আমরা কি হচ্ছে দেখো, এখানে এভাবে চিন্তা করতে পারি, এটা একটু কঠিন, আমরা নর্মালি একটা চিন্তা করতে পারি, মনে করো একটা তার, তোমরা ছোটোভাবে সলভ করতে পারো কিনা দেখো, একটা তার যেটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে 6টা ইলেকট্রন, বা 6 ইলেকট্রন চার্জ যাচ্ছে। এখন কতটুকু চার্জের এককটা ওগুলোতে যাচ্ছি না, বেসিক্যালি চিন্তা করো, চার্জ হচ্ছে 6, এই তার দিয়ে এদিকে যাচ্ছে, ঠিক আছে? সময় লাগতেছে 5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে মানে এটা এই তার দিয়ে বলতে কি একক প্রস্থচ্ছেদ দিয়ে যাচ্ছে, একক প্রস্থচ্ছেদ দিয়ে 6টুকু, মানে 6 পরিমাণ চার্জ 5 সেকেন্ডে যাচ্ছে। তাহলে কি পরিমাণ কারেন্ট এটা দিয়ে যাচ্ছে?
তাহলে কারেন্টের সূত্র কি আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। তাহলে কিউ মানে কি কত পরিমাণ চার্জ, তাহলে 6 পরিমাণ চার্জ যাচ্ছে 5 সেকেন্ডে, এটাই হচ্ছে ওই ইলেকট্রিসিটির পরিমাণ, ওই তার দিয়ে যাওয়া ইলেকট্রিসিটির পরিমাণ। কীভাবে বুঝছো? তাহলে চার্জ, টাইম আর কারেন্ট। এখন আমি একক বা একটু ইলাবোরেটলি বলতেছি না, কারণ এগুলো একটু সামনে আসবে, শুরুতে আমি এগুলো বলতে চাচ্ছি না, শুরুতে জাস্ট একটু চিন্তাটা করো। তাহলে আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি, মানে একক প্রস্থচ্ছেদ দিয়ে কী পরিমাণ আধান যাবে ওটাই হচ্ছে তার কারেন্ট। এই ব্যাপারটা গেল। ওকে, পরবর্তীতে আসতেছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে ওহমের সূত্র। ওহম না ওহমের সূত্র, ঠিক আছে? তাহলে ওহমের সূত্র কি দেখা যাচ্ছে এখানে লিখাই আছে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে ওটাকে যদি আমি বাংলায় বলি এভাবে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমাদেরকে বিভব পার্থক্যটা একটু জানতে হবে। বিভব পার্থক্য মানে কি? এই যে আমি বলছিলাম না, ইলেকট্রন এটাকে এটা ধাক্কা দেয়, এটাকে এটা ধাক্কা দেয়, এটাকে এটা ধাক্কা দেয়, যার ফলে সার্কিট কমপ্লিট করতেছে, পরবর্তীতে তারা ইলেকট্রিসিটি তার বিপরীতে পাচ্ছি। এখানে এই যে ধাক্কা দিচ্ছে, কেন ধাক্কা দিচ্ছে তারা? এইখানে একটা বিভব পার্থক্য আমি ক্রিয়েট করে দিছি, বা একটা ভোল্টেজ আমি এখানে জেনারেট করছি। এই ভোল্টেজটা হচ্ছে কি জানো? ইলেকট্রিক ফ্লো এর, মানে ইলেকট্রন ফ্লো হবে যে ওই ফ্লো এর জন্য একটা তাড়না জাগাবে। কেন সে ফ্লো হবে এবং বিপরীতে আমি কারেন্ট পাবো? কারণ বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য যদি থাকে সেক্ষেত্রেই কারেন্ট পাবো। যেখানে বিভব পার্থক্য শূন্য ওই জায়গায় কোনো কারেন্ট হবে না, কোনো ইলেকট্রন ফ্লো হবে না, যার বিপরীতে কোনো কারেন্ট আমরা পাবো না। বুঝতে পারছি? তাহলে বিভব হচ্ছে কি ইলেকট্রন ফ্লো করার জন্য একটা তাড়না সৃষ্টি করবে, মানে ও কাজটা করবে, আমার জন্য কাজটা করবে, তাহলে আমি হচ্ছি বিভব। ক্লিয়ার কিনা? একদম বেসিক ওয়েতে। তাহলে ওহমের সূত্র মানে কি? নির্দিষ্ট তাপমাত্রা, এখানে তাপমাত্রা লাগবে, তাপমাত্রার সাথে কি জানো? রোধ আছে না আমাদের, রোধটা পরিবর্তন হইতে থাকে, ওই জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা, সব সংজ্ঞার মধ্যে দেখবে একটা তাপমাত্রার কথা লেখা আছে। তাহলে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে ওহম কি বলছে? এই যে তড়িৎ প্রবাহটা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, তাহলে আই ইজ প্রপোর্শনাল টু ভি। ঠিক আছে? সো এই জায়গাতে আমাদের আরও কিছু ব্যাপার আছে যেগুলো স্লাইডে নাই, এই জন্য আমি একটু বলতেছি যে স্লাইডের বাইরে থেকে কয়েকটা জিনিস আমি একটু দেখাবো। ঠিক আছে, দেখো কি হচ্ছে। তাহলে আমরা জানি কি আই ইজ প্রপোর্শনাল টু ভি অ্যাকর্ডিং টু কে? ওম। ঠিক আছে? সো এটা যদি আমি এভাবে করি, আই ইজ প্রপোর্শনাল টু ভি, তাহলে আই ইজ ইকুয়াল টু এক্স ভি বা সামথিং ভি। এই সামথিং যেটা যে একটা ধ্রুবক বসাইছিলাম না, সমানুপাতিক ধ্রুবক, ওইটাকে আমরা বলি পরিবাহিতার ধ্রুবক। কি বলি? পরিবাহিতার ধ্রুবক। তাহলে এই পরিবাহিতার ধ্রুবক যদি এক্স হয়, তাইলে যেটা পরিবহন করবে, মানে একটা তার দিয়ে কি পরিমাণ যাবে, ওটা হচ্ছে পরিবাহিতা। আর যদি না যাই, বাধা পাই, বাধাটা মানে কি? রোধ। ইলেকট্রন যাচ্ছে, তার মানে পরিবাহিতা। তাহলে ইলেকট্রন যাওয়ার ব্যাপারটা যদি পরিবাহিতা হয়, ইলেকট্রনকে বাধা দেওয়ার ব্যাপারটা কি হবে? রোধ। তাহলে পরিবাহিতার উল্টা বা পরিবাহকত্বের উল্টা হচ্ছে কি? রোধ। তাহলে এক্স এর উল্টাকে কি লিখতে পারি? 1/x। তাহলে 1/x মানে হচ্ছে আর। বুঝতে পারছি? তার মানে এক্স এর জায়গায় এখানে 1/x আমরা বসাতে পারি, অর আমরা এখানে আর ভি বসাতে পারি। তাহলে আই ইজ ইকুয়াল টু আর ভি বসাতে পারি না? কারণ পরিবাহিতা যদি এক্স হয়, এটার উল্টা হবে 1/x, যেটা হচ্ছে আর, বা যেটাকে রোধ বলি। পরিবাহিতার উল্টা হচ্ছে রোধ। তাহলে আই ইজ ইকুয়াল টু আর ভি, এই যে দেখা যাচ্ছে, সরি, ভি ইজ ইকুয়াল টু আই আর। আমি উল্টা লিখছি, মানে এখানে যদি ভি দিই, এখানে যদি আই দিই, তাহলে কি হচ্ছে দেখো, ভি ইজ ইকুয়াল টু আই আর। হয় কি না? দেখো, ভি ইজ ইকুয়াল টু আই আর। ক্লিয়ার? তাহলে বেসিক ব্যাপার। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আই, তাহলে এখানে কি হবে? ভি ইজ ইকুয়াল টু কি হবে? আর আই। তাহলে ভি ইজ ইকুয়াল টু আর আই, এ গুণ করে দাও, তাহলে এখানে পাচ্ছি না ভি ইজ ইকুয়াল টু আর আই। ক্লিয়ার কিনা? বা আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, যেটা হচ্ছে ওহমের ল বা ওহমের সূত্র। কি হবে? মানে বিভব পার্থক্যটা কারেন্টের সমানুপাতিক, এই জিনিসটাই। এই সমানুপাতিক ধ্রুবক উঠায় এখানে একটা রোধ নিয়ে আসছি আমরা, তখন আমরা এই সূত্রটা পাইছি। তাহলে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর, এটা এখান থেকে আসছে। ঠিক আছে? বেসিক চিন্তা করো। দেখো, রোধ বেশি হলে বিদ্যুৎ প্রবাহ কম হবে। যে কি হয় যদি এভাবে হয়, মানে কি, মানে এটা দেখলেই আমি বুঝাইতে পারতেছি যে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর না, তাহলে এটা সমানুপাতিক, এটা ব্যস্তানুপাতিক। তাহলে রোধ যদি বেশি হয় তাহলে কি হবে? এই প্রবাহ অবশ্যই কম হবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শন রিলেশন। আর যদি কি বিভব ভোল্টেজ বেশি হয়, আই বেশি হবে, ভোল্টেজ কম হলে আই কম হবে, কারণ এটা সমানুপাতিক রিলেশন। এগুলো আমরা এক্সপ্রেশন দেখেই বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। ওকে, এরপর হচ্ছে রোধ। এই রোধের ব্যাপারটা আমি এর আগেও বলছি। ঠিক আছে? তো রোধের বলছিলাম যে তাপমাত্রার ব্যাপারটা রোধের সাথে আসতেছে। আমি ফোন আসছে, কেটে দিলাম। ওকে, ঠিক আছে। সো বেসিকলি এটা রিলেটেড। তো এখন আমাদের কি হচ্ছে, রোধের ব্যাপারটা আমাদের একটু জানতে হবে। রোধ মানে কি?
রোধ মানে কি, ওই যে বাধাটা, ইলেকট্রন ফ্লো এর ক্ষেত্রে বাধা যেটা দিবে ওটা হচ্ছে রোধ। তো রোধকে আমরা এভাবে লিখতে পারি যে আর ইজ প্রপোর্শনাল টু রো এল, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। এই সূত্রটা মানে কি, রোধটা হচ্ছে, এটাকে বলবো আপেক্ষিক রোধ, এটাকে কি বলবো, আপেক্ষিক রোধ। আর এটা হচ্ছে কি জানো, দৈর্ঘ্য। আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা কিসের প্রপার্টি, একটা তারের প্রপার্টি। দেখো একটা তারের প্রপার্টি, একটা তার নিলাম যেটা পরিবাহী তার, এটার একটা দৈর্ঘ্য আছে না, ওটাকে আমরা এল কনসিডার করব। এটার এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে না, ওটাকে এ কনসিডার করব। ক্লিয়ার কিনা? আর একটা নির্দিষ্ট প্রবাহী তারের জন্য একটা নির্দিষ্ট আপেক্ষিক রোধ থাকে। তাহলে এই তিনটা কেস কার, এ রোধ, মানে এই তার দিয়ে যখন ইলেকট্রন যাবে কি পরিমাণ বাধা পাবে ওইটা হচ্ছে রোধ। এই বাধাটা, এই রোধটা তার আপেক্ষিক রোধ এবং তার যে লেন্থ ওইটা সমানুপাতিক, এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়ার কি হচ্ছে, ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তাহলে আমরা সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, বা আর ইজ প্রপোর্শনাল টু এল, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। তাহলে সমানুপাতিক ধ্রুবক ওঠানোর জন্য আপেক্ষিক রোধটা আমি নিয়ে আসছি। তাহলে আপেক্ষিক রোধ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, রো ইজ ইকুয়াল টু, বা এটাকে কি বলতে পারি, রো না, রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল, রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। ক্লিয়ার কিনা? তাহলে আপেক্ষিক রোধের সূত্র কি, টোটাল রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাই লেন্থ। ক্লিয়ার এই ব্যাপারটা? তাই দেখো বলছিলাম না, এক একটা পরিবাহীর জন্য এক এক রকমের কি আপেক্ষিক রোধ থাকে। যেমন রূপার তার যদি হয় ওটার আপেক্ষিক রোধ এটা হবে, তামার তার হইলে আপেক্ষিক রোধ এটা, যেটা কি কনস্ট্যান্ট প্রপার্টি, যেহেতু ধ্রুবক, তাই না? তাহলে এই চারটা তোমরা নিজেরা শিখে ফেলবা। আশা করি বোঝাতে পারছি ব্যাপারটা, রোধের ব্যাপারটা, কারণ এর আগেও বলছি রোধ কি, মানে বাধাটা, ঠিক আছে? আর এটার উল্টা হচ্ছে পরিবাহিতা, ওকে, কন্ডাক্টিভিটি যেটাকে আমরা বলে থাকি আর কি। ওকে, এরপরে হচ্ছে আমাদের এরপরের টপিকটা হচ্ছে যে, ওকে, এরপর আমরা দেখব রোধের ব্যাপারটা দেখছি, রোধের নির্ভরশীলতা, এই জিনিসটা একটু আমরা লিখে দিই। রোধের নির্ভরশীলতা কিসের উপর, এই রোধটা নির্ভর করে, কার উপর রোধটা নির্ভর করবে। প্রথমে মাথায় রাখবা তাপমাত্রার উপর রোধের নির্ভরশীলতা আছে। তাপমাত্রা বাড়লে কমলে রোধ হচ্ছে চেঞ্জ হবে। এরপরে হচ্ছে বস্তুর দৈর্ঘ্যটা বাড়বে কমবে কি হবে, রোধটা সেক্ষেত্রে বাড়বে, দৈর্ঘ্য বাড়লে বা কমলে রোধ চেঞ্জ হবে। এরপর হচ্ছে বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে দেখলাম এ, যেটাকে এ বলছি, যেটাকে এল বলছি। আর তাপমাত্রা বাড়তে, কারণ তাপমাত্রা তো ওখানে আমি সূত্রের মধ্যে দিতে পারবো না, আর এল আর এ তো আসেই, তাই না? এই দুটো চেঞ্জ হলে অটোমেটিক আর তো চেঞ্জ হবেই, আর বাড়তি শিখতে হবে তাপমাত্রাটা, মাথায় রাখবা, ঠিক আছে? তো কিসের মাধ্যমে, মানে কি প্রপার্টি চেঞ্জ হলে রোধ চেঞ্জ হয়, এরা হচ্ছে এটা, মাথায় রাখবা। এরপরে আমরা আসতেছি বেসিক সূত্র দেখলাম যে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল, অথবা আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র, রোধের সূত্র। এটা হচ্ছে আপেক্ষিক রোধের সূত্র, এটা মাথায় রাখলে হবে। এটা রিলেটেড আমি পরবর্তীতে আমরা কি করব, প্রবলেম সলভ করব। এরপরের টপিক হচ্ছে আমাদের তুল্য রোধের টপিকটা, ঠিক আছে? তুল্য রোধের টপিকে চলে যাচ্ছে আমরা, এটা আলাদা স্লাইডে আলাদাভাবে আমি একটু আলাদাভাবে বোঝাবো বলছি, ঠিক আছে? দেখো আমরা এখন দেখবো তুল্য রোধ হিসেবে, তুল্য রোধের টপিক হচ্ছে দুইটা আর কি, তাই না? তুল্য রোধ, ঠিক আছে? তুল্য রোধের মধ্যে আমরা কি জানি, একটা সার্কিট দুই রকমের ভাবে সাজানো থাকতে পারে। একটা সার্কিট এভাবে থাকতে পারে, যেটা হচ্ছে সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায় বলতে পারে, যাকে সিরিজ বা এভাবে থাকতে পারে একটা সার্কিট, ঠিক আছে? যেটাকে আমরা শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন বলতে পারি, যেখানে এখানে একটা রোধ থাকবে, এখানে একটা রোধ থাকবে, এখানে একটা রোধ থাকবে। ক্লিয়ার কিনা? তিনটা রোধ আছে, এখানে একটা বিভব পার্থক্য থাকবে। এইভাবে আমি একটা সার্কিট করতে পারি। একটা সার্কিটে রোধ মানে কি জানো? আচ্ছা, রোধগুলো কি? রোধ বলতে আমাদের যে তড়িৎ যন্ত্র, যেমন লাইট, ফ্যান, আমাদের বাল্ব, এগুলো সবগুলো এক একটা রোধ। মনে করো আমি মোবাইল চার্জ দিচ্ছি, একটা সার্কিটের মাধ্যমে একটা মোবাইল রাখলাম, পরবর্তী এখানে কানেক্ট করে দিলাম, তাহলে মোবাইলটা একটা রোধ। আমি রাউটার চালাচ্ছি, রাউটারটা একটা রোধ। বুঝতে পারছি? তাহলে লাইট, বাল্ব, এগুলো সবগুলো এক একটা কি রোধ। তাহলে মনে করো এটা একটা লাইট, এটা একটা লাইট, এটা একটা লাইট। তাহলে এগুলোর যদি আমি এভাবে কানেক্ট করি, তখন এটাকে আমরা শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন বলতে পারি। তো সিরিজ কানেকশনের জন্য আমাদের জাস্ট একটা সূত্র জানতে হয়। সিরিজ কানেকশনে যদি তারা থাকে, তখন আমরা টোটাল কি পরিমাণ এখানে তুল্য রোধ আছে ওটা বের করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি, যে আর এস বা সিরিজ অফ আর, প্রত্যেকটার যোগফল R1 প্লাস R2 প্লাস R3। ক্লিয়ার কিনা? এখন সূত্র এটা মাথায় রাখলে আমরা যে কোনো সার্কিট সমাধান করতে পারবো। একটা সার্কিট দেওয়া আছে যেখানে এভাবে বলা আছে, মনে করো এরকম একটা সার্কিট দেওয়া আছে তোমাদের, এখানে হচ্ছে 5 ওহম, এখানে 10 ওহম, এখানে 15 ওহম, এখানে 20 ওহম, এখানে 30 ওহম, এখানে 40 ওহম, এরপর এই সার্কিট কানেক্ট। তাহলে এগুলো কিন্তু এক একটা শ্রেণীতে, দেখো শ্রেণীতে আছে, কোনো অন্য কানেকশন নাই, একটা তারে সবগুলো একসাথে। তাহলে আমরা কি করবো, 5, 10, 15, 20 এগুলো সব যোগ করে দিলে টোটাল তুল্য রোধটা বের হয়ে যাবে, কারণ তারা শ্রেণীতে আছে। তা যারা প্যারালাল আছে বা
মানে সমান্তরালে আছে নাকি শ্রেণীতে আছে ওটা ডিটেক্ট করতে হবে। পরবর্তীতে দুইটা আলাদা সূত্র আছে, ওগুলো ইউজ করলে আমরা সমাধান করতে পারবো। তাহলে শ্রেণীর জন্য সূত্র হচ্ছে RS = R1 + R2 + R3 প্লাস যেতে যেতে Rn পর্যন্ত যতগুলো থাকে প্রত্যেকটা যোগ। আরেকটা আছে কানেকশন, আমরা আরেকভাবে কানেক্ট করতে পারি রোধগুলোকে, ওটা হচ্ছে প্যারালাল কানেকশন। প্যারালাল মানে কি জানো, এরকম এই টাইপের, দেখো এখানে একটা রোধ আছে এভাবে, তাহলে এটার প্যারালাল মানে এটা সমান্তরালে এখানে আরেকটা রোধ আছে, এটা সমান্তরালে এখানে আরেকটা রোধ আছে। এগুলো বেসিক চিন্তা, তোমরা আশা করি এগুলো ধরতে পারবা খুবই ইজিলি, অত কঠিন না এসএসসিতে। তাহলে এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে দেখো তারা কিন্তু কত প্যারালালি। তাহলে প্যারালাল কানেকশন যদি থাকে এখানে, সেক্ষেত্রে যদি এভাবে চিন্তা করতে পারো, এখানে একটা রোধ আছে 5 ওহমের, এখানে একটা রোধ আছে 10 ওহমের, এখানে একটা রোধ আছে 15 ওহমের। তো আমরা জানি এই জায়গায় পরবর্তী একটা বিভব পার্থক্য দিলাম, এই সার্কিট ফিল আপ করলাম। তাহলে এরকম যদি ভাবে মানে কি এই একটা রোধ এত ওহম এত ওহম এত ওহমের 3টা রোধ আছে, সেক্ষেত্রে তুল্য রোধ কি? তাহলে আমরা প্যারালাল কানেকশনের জন্য আমরা এভাবে সূত্র হচ্ছে এটা RP প্যারালাল কানেকশন = 1/R1 + 1/R2 + 1/R3 প্লাস ... 1/Rn। তাহলে মানে কি 1 করে দিব, উল্টাই দিব প্রত্যেকটাকে। তাহলে এই সার্কিটের তুল্য রোধ মানে কি, এটা দেখো প্রথমে প্যারালালে আছে, তাহলে তুল্য রোধ যদি বের করতে চাই এটা খুবই বেসিক। তাহলে 1/RP এর টোটালটার তুল্য রোধ হবে 1/5 + 1/10 + 1/15, ঠিক আছে? তাহলে তিনটা যোগফলে হবে, এরপর এটাকে যোগ করে উল্টাই দিলে আমরা RPটা পাবো, প্যারালালি এটা তুল্য রোধ কি বের করবো। তাহলে সূত্র এটা আর এর আগেরটা, এই দুটো শিখলে মোটামুটি আমাদের কি তুল্য রোধের সংক্রান্ত যে ব্যাপারগুলো শেষ। এগুলো শেখার পর আমাদের সার্কিট সলভ করতে হবে, যে আর কিছু লাগবে না। এই চ্যাপ্টারটা কি জানো, বেসিক খুবই কম, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, চিন্তা করতে হবে, প্রবলেম বাঁচবা, বিভিন্ন স্যারের কাছে বা আমাদেরকে মেসেজ করবা, টিউটোরিয়াল দিবা, গ্রুপে পোস্ট করবা, আমরা সমাধান করব, তুমি বুঝবা, পরে তুমি রেডি হবা। পরে করতে পারবো না, এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। চ্যাপ্টারের ইনফরমেশন প্র্যাকটিস ওয়াইজ, সূত্র খুবই সোজা, থিওরি কিছু নাই, শুধুমাত্র প্র্যাকটিস বেসড। যত বেশি সার্কিট সলভ করবে তত বেশি ট্যালেন্টেড হবে, বা তত বেশি পরিমাণে নলেজেবল, মানে তত বেশি নলেজ গেট করতে পারবো আর কি, এই ব্যাপারটা, ঠিক আছে? এইটার পর আমরা প্রবলেমে যাবো, আমরা শেষে কয়েকটা প্রবলেম করবো, ঠিক আছে? তোমরা মাথায় রাখো এই ব্যাপারগুলো। এরপরে আমরা যাব কোন টপিকে, আরেকটা টপিক আছে এখানে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার একটা টপিক আছে। ক্ষমতা মানে কি? ক্ষমতা বলতে কি জানো, মানে বিদ্যুতের মানে পাওয়ার = W/T। আমরা জানি পাওয়ার W/T। এই W মানে কি জানো, একক সময়ে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি আমরা কি জেনারেট করতেছি, ওটাকে আমরা W ক্ষমতা বা শক্তি বলতে পারি। ব্যাপারটা কি জানো, কোনো বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে, মানে আমরা যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করি একক সময়ে, ঠিক আছে, তাকে ওই যন্ত্রের বৈদ্যুতিক ক্ষমতা বলে। মানে যেই পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিকে রূপান্তর করব, ওটাকে ওই যন্ত্রের জন্য বিদ্যুতিক ক্ষমতা আমরা বলে থাকি, ঠিক আছে? তাহলে ক্ষমতা সূত্র হচ্ছে P = W/T, ঠিক আছে? এইটাকে একটু ইলাবোরেটলি একটু শিখতে হবে। আমরা জানি ক্ষমতা বা যেই পরিমাণ কাজ আমরা করি, মানে একটা শক্তিকে বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিকে রূপান্তর যেভাবে করি, ওটাকে W দিয়ে লিখবো। ওই রূপান্তর বা W হচ্ছে VQ। ভি মানে কি বিভব পার্থক্য, কি হচ্ছে আধান, আধানকে বিভব দিয়ে গুণ করলে আমরা ওই রূপান্তর কতটুকু রূপান্তর করে ওটা পাই, ঠিক আছে? সো W এর জায়গায় আমরা VQ বসাতে পারি, ঠিক আছে? তো আমরা যদি W এর জায়গায় VQ বসাই /T, ঠিক আছে? এরপর দেখো আমরা আরেকটা সূত্র জানি না, Q = IT। আমরা আরেকটা সূত্র বলবো Q = IT, মানে কি দেখো, এটা মানে কি I কি কি Q/T। আমরা জানি I Q/T, ওখান থেকে কি Q IT লিখতে পারি। এই Q IT টা শুরুতে পড়ছি, ওইটা আমরা এই Q এর জায়গায় বসাই দিব, তখন আমরা পাই VIT/T। এই বুঝতে পারছি ব্যাপারটা, VIT/T। তখন আমরা এই টিকে কেটে দিলে আমরা পাবো VI, ঠিক আছে? আবার এখানে দেখো V = কি IR, ওহমের ল থেকে V = IR না, তাহলে V = IR যদি হয়, এখানে IR বসাই দিই, IR আরেকটা I আছে, তার মানে কত I²R। তাহলে আমরা কি লিখতে পারি, P = I²R বা W। এই দেখো VIT, এই উপরের এক্সপ্রেশনটা W থেকে আসছে না, তাহলে আমরা মাঝে মাঝে এটাও ইউজ করি, W = VIT। তাহলে এটা এবং এটা, এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এই দুইটা জিনিস জাস্ট হালকা পাতলা এই জিনিসপত্রগুলো মাথায় রাখলে আমরা নিজেরাই করতে হবে। এই প্রমাণটা একটু ইম্পর্টেন্ট, এই প্রমাণটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি, W = VIT লিখতে পারি,
পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর লিখতে পারি। এগুলি ইউজ করব আমরা ক্ষমতা নির্ণয়ে। কতটুকু পরিমাণ টাকা লাগবে, একটা মিটার, আমরা যে বাসাতে যে মিটারগুলো চলতেছে আমাদের, ওই মিটারগুলোতে কী পরিমাণ মানে বিদ্যুৎ বিল কত, এটা হিসাব করতে পারবো চাইলে। আমরা এখন কয়েকটা প্রবলেম দেখবো, আশা করি এই জিনিসপত্রগুলো বুঝছো। এটা কোত্থেকে আসছে, এই সূত্র মাথায় রাখলে আমরা অটোমেটিক পারবো, ঠিক আছে। তাহলে এটা রিলেটেড একটা প্রবলেম করাইলে আমার মনে হয় বেটার হয়, ঠিক আছে। এটা কিন্তু গরম করে ফেলি আমরা, ঠিক আছে। এখন তাহলে দেখো একটা প্রবলেম, আমরা এখান থেকে চলে আসি বাড়ি, এখানে কি লিখছে, বাসা বাড়িতে তড়িৎ বর্তনের নকশা, যে আমরা এখন দেখলাম বাসা বাড়িতে মেনলি কী করে। সিরিজ কানেকশনের ব্যাপারটা আমি একটু বলি, এটা যেহেতু আসছে সামনে এটা একটু দেখায়। মনে করো সিরিজের ব্যাপারটা কি জানো, সিরিজে যদি তারা থাকে তখন কি হয়, এটা নষ্ট হইলে বিদ্যুৎটা এদিকে পার করে এখানে যাইতে পারে না, বুঝতে পারছি। ফলে কি হয়, এটা নষ্ট হইলে এটাও নষ্ট, ওই জন্য প্যারালাল কানেকশন দিতে হয়, যে একটা নষ্ট হইলে অন্যটা যেন চলে, বুঝতে পারছি। এটাই যেখানে মাঝে মাঝে বাসায় মাঝে মাঝে সিরিজ কানেকশনও দিতে হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় প্যারালাল দিতে হয়। তো দোনোটার কম্বিনেশন করে আমাদের বাসায় যেই কি কানেকশন ওগুলো দিতে হয়, ঠিক আছে। একটা বাদ দিয়ে একটা করা যাবে না, কিছু কিছু জায়গায় সিরিজ দিতে হবে, কিছু কিছু জায়গায় প্যারালাল দিতে হয় আর কি। সিরিজের ব্যাপার হচ্ছে একটা নষ্ট হলে বাকিগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে কথা আর কি। তো এগুলোর জন্য আলাদা হিসাব। তো আমরা এই স্লাইডে কয়েকটা জিনিস, একটা প্রশ্ন দেখি, ওই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি, আমরা দেখলাম কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি, আরেকটা দেখলে কি পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার, আরেকটা সূত্র দেখলাম কি আই স্কোয়ার আর, এগুলো, ঠিক আছে। এখন আমরা একটা প্রবলেম দেখি কি হয়, কি বলতেছে দেখো প্রবলেমে, আমরা কথাটা ভালোভাবে শোনো। 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্যে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত করা হলো। 6 ভোল্ট, আমি এক্সট্রিমলি সরি, আমি প্রবলেমগুলো লিখতে পারতেছি না। দেখো 6 ভোল্ট শক্তির একটি উৎস, তাহলে ভোল্টেজ 6 ভোল্ট দেয়া আছে, শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্যে 0.3 অ্যাম্পিয়ার কি 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে কি করলো, প্রবাহিত করা হলো। এই 2 মিনিটে বাতি দ্বারা শক্তি ব্যয় কতটুকু হয়েছে। তাহলে 6 ভোল্টের এটা একটা ভোল্টেজ দেয়া আছে, এতটুকু কারেন্ট, এত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করা হচ্ছে 2 মিনিট ধরে, কি পরিমাণ শক্তি আসলে কি হয়েছে, ব্যয় হয়েছে। তাহলে আমরা কি জানি, এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি, কি পরিমাণ শক্তি কি সময়ে গেছে ওইটাকে আমরা ক্ষমতা বলছি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওই শক্তিটা সমান কি ভিআইটি, তাই না। তাহলে এটা ভি, এটা আই, এটা টি, তিনটা গুণ করে দিলে আমাদের আনসার চলে আসবে। খুবই বেসিক, খুবই ক্লিয়ার, ওকে। এরপর দেখো বৈদ্যুতিক বিলটা যদি চিন্তা করতে পারি, দেখো বিলের জন্য আমাদের কি লাগবে, বিলের একটা প্রশ্ন আমরা এখন করি, বিদ্যুৎ বিলের হিসাবের একটা ব্যাপারটা করি, এটা স্লাইডে দেয় নাই, ঠিক আছে। বিদ্যুৎ বিলটা করলে আমরা এরপর কয়েকটা সার্কিট দেখলে মোটামুটি চলতরিৎ শেষ হয়ে যাবে। চলতরিৎ হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা, বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা, গাইডের প্রবলেমগুলো সলভ করা, এগুলোর মধ্যে রাখলেই চলতরিৎটা অটোমেটিক হয়ে যায়। সোজা চ্যাপ্টার খুব সহজে পারা যায়, শুধুমাত্র সলভিং ক্যাপাবিলিটি বাড়াইতে হয়। একটা প্রবলেম দেখো, 100 ওয়াট এবং আমি প্রবলেমটা লিখি, দেখো 100 ওয়াট এবং 220 ভোল্ট লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব, মানে একটা বাল্বের গায়ে এটা লেখা আছে, এই দুটো জিনিস লেখা আছে, লিখিত বাল্ব প্রতিদিন 10 ঘন্টা, একটা বাল্ব আছে যার গায়ে এটা লেখা আছে, সেই বাল্বটা প্রতিদিন 10 ঘন্টা করে চলে, মানে আমি 10 ঘন্টা করে ওই বাল্বটারে জ্বালাই, যেটার গায়ে এত ওয়াট এত ভোল্ট ক্ষমতা লেখা আছে, ঠিক আছে। 10 ঘন্টা একটা বাল্বকে চালাবো, তাইলে ওই বাল্বের কি পরিমাণ বিল আসবে, ঠিক আছে। বেসিক্যালি পিডিবি থেকে নির্ধারণ করে দিছে আমাদেরকে যে 1 কিলোওয়াট ঘন্টা হচ্ছে ক্ষমতার এককটা, মানে বিদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা যে বিদ্যুৎ ইউজ করলে আমার টাকা দিতে হবে কত জানো, 3 টাকা। 1 কিলোওয়াট ঘন্টা ইউজ করলে 3 টাকা দিতে হবে আমাকে, ঠিক আছে। তো এটা লেখা আছে বাল্বের গায়ে, যে বাল্বটাকে আমরা 10 ঘন্টা জ্বালাইলাম, আর 1 কিলোওয়াট ঘন্টা যদি চালাই, মানে 1 কিলোওয়াট ঘন্টা যদি আমি ইউজ করি, ওটার জন্য ওইটার রেসপেক্টে আমার 3 টাকা করে দিতে হবে। এখন কথা হচ্ছে 10 ঘন্টা চালানোর পর জুলাই মাসে ওই লাইটটাকে প্রতিদিন আমি 10 ঘন্টা করে চালাইছি, তাইলে চিন্তা করো কত টাকা বিল আসবে জুলাই মাসে। জুলাই মাস কত দিনে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তার মানে কত, 31 দিন। তার মানে 31 দিন আমি 10 ঘন্টা করে ওইটাকে জ্বালাইলাম, তাহলে অনেক x ঘন্টা পরিমাণ জ্বালাইলাম, এবং ওই x ঘন্টা জ্বালানোর পরে কি পরিমাণ শক্তি সে ইউজ করলো, ওই শক্তির ওই টাকা দিয়ে গুণ করে দিলে আমাদের আনসারটা চলে আসবে। আশা করি বুঝতে পারছি। অঙ্কটা কীভাবে সলভ করবো আমি দেখাচ্ছি এখন, দেখো এই টাইপের অঙ্কগুলো আসবে, ঠিক আছে, এটা মাথায় রাখলে হবে, ঠিক আছে। দেখো এখানে ইনফরমেশন এগুলো দেওয়া আছে। আমাদের প্রথম ধাপ কি করতে হবে, দেখো আমরা জানি ক্ষমতা বা পাওয়ারের ব্যাপারটা জানতে হবে। আমরা প্রথমে কি জানি, এখানে এটার কত এত ওয়াট, 100 ওয়াট দিয়ে দিছে, তাহলে 100 ওয়াট মানে কি, এটা ক্ষমতার একক, 100 ওয়াট, তাহলে ক্ষমতা দেওয়া দিছে। এরপরে এখানে ভোল্টেজ দিয়ে দিছে 220 ভোল্ট, ঠিক আছে। এরপরে টাইম দেওয়া আছে 10 আওয়ার।
এখন 10 আওয়ার টাইমকে কনভার্ট করতে পারি, নাও কনভার্ট করতে পারি, আমরা 10 আওয়ারই রাখবো, ঠিক আছে, যেহেতু কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট সেকেন্ড না, ঠিক আছে, তাহলে ওখানে ঘন্টা ঘন্টা থাকলে ঘন্টা, যদি মনে করো সেকেন্ড দিস ওটাকে ঘন্টা নিয়ে যাবো, তারপরে হিসাব করবো। সব জায়গায় এসআই করতে গেলে আমরা কি করি, ঘন্টা থেকে সেকেন্ডটা নিয়ে, এখানে দরকার নেই, কারণ কিলোওয়াট ঘন্টাই দেয়া আছে, 1 কিলোওয়াট ঘন্টা সমান 3 টাকা, তার মানে কিলোওয়াট ঘন্টা মানে ঘন্টা রেখে দিব। তাহলে 3টা ইনফরমেশন দেয়া আছে। আমাদের জানতে হবে কি, দেখো কতটুকু সে শক্তি খরচ করছে, তাহলে ডাব্লিউ জানতে হবে। দেখো তাহলে আমরা কি জানি, সূত্র অনুসারে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি না, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, তাহলে পি আর টি গুণ করবো, তাহলে আমরা ডাব্লিউ পাবো, তাহলে 100 ইন্টু 10, তাহলে কত 1000, তাহলে 1000 চিন্তাটা আসলো। দেখো এখানে চিন্তা আছে, পাওয়ার হচ্ছে এত ওয়াট। এখন এখানে যে ওয়াট আছে, দেখো এই ওয়াটটা আছে না 100, আমরা 100 রাখছি কেন, আমরা চাইলে এখানে 1000 রাখলাম না, 1000কে আমরা এভাবে চিন্তা করতে পারি না যে আমরা এভাবে না, আমি আবার একটু বলি ব্যাপারটা, এই ওয়াটকে কিলো ওয়াটে নিয়ে যেতে পারি, ওয়াটকে আমরা চাইলে কিলো ওয়াটে নিতে পারি, অথবা যেটা বের হইছে ওইটাকে আমরা আবার কিলো ওয়াটে নিয়ে যেতে পারি, যে কোনো একটা করতে পারি। ওয়াটকে কিলো ওয়াটে নিয়ে যদি করতাম তখন আমরা এভাবে লিখতাম 100 ওয়াট সমান কত 0.1 কিলো ওয়াট ইন্টু 10, তার মানে আসতো কত 1। সেম 1000 ওয়াট, এটাকে আমরা 1 কিলো ওয়াটও লিখতে পারি, বুঝতে পারছি। টোটালটাকে কিলো ওয়াটে নিয়ে যাও, অথবা প্রথমে কিলো ওয়াটে নিয়ে গিয়ে তারপর বের করো, তোমার ইচ্ছা, কারণ আমরা জানি কি 1000 ওয়াট সমান 1 কিলো ওয়াট, বুঝতে পারছি। তাহলে টোটাল আসতেছে কত আনসার 1 কিলো ওয়াট আসতেছে, তাহলে 1 কিলো ওয়াট, তাহলে 1 কিলো ওয়াট যেহেতু ঘন্টা হিসাব করলাম, তাহলে 1 কিলো ওয়াট পার ঘন্টা, তাহলে টোটাল কয় টাকা দিতে হবে, চিন্তা করো। 1 কিলো ওয়াট হচ্ছে কি, এটা কতটুকু চালাইলে, 10 ঘন্টা চালাইলে, দেখো 10 ঘন্টা চালাইলে 1 কিলো ওয়াট, তাহলে 10 ঘন্টা আমি কি 30 দিন চালাইছি নাকি 31 দিন, 31 দিন, তাহলে 31 দিন টোটাল কত 31 কিলো ওয়াট আমি জ্বালাইছি, তাই না, 31 কিলো ওয়াট, তাহলে পার কিলো ওয়াটে যদি 3 টাকা হয়, 31 ইন্টু 3 দিলে টোটাল জুলাই মাসের টাকা চলে আসবে। ক্লিয়ার কিনা, এই কনভার্সনটা আগেও করতে পারো পরেও করতে পারো, কারণ ওয়াট থেকে কিলো ওয়াটে নিতে হবে, তারপর গুণ করবা, তারপরে মান আসবে ডাব্লিউ এর মান, ওই মানটা 31 দিয়ে গুণ করব, কারণ 31 দিন চালাইছি আমি, এবং 3 দিয়ে গুণ করলে টোটাল কত টাকা ওটা চলে আসবে। খুবই বেসিক, একটু চিন্তাটা করতে পারলে ইজিলি পারবা তোমরা, খুবই ইজিলি পারবা, ঠিক আছে। টোটাল 31 কত 93 টাকা আসে আর কি। ওকে, লাস্টলি আমরা সার্কিট দেখবো, কয়েকটা সার্কিট দেখবো, ওই সার্কিটগুলো দেখলে এই চ্যাপ্টারটা মোটামুটি আর কিছু লাগবে না আমার মতে, কারণ ওই সার্কিটগুলো যদি সলভ করা জানতে পারি, বা কয়েকটা সার্কিট যদি আমি দেখে ফেলতে পারি যে কীভাবে এটা আসলে সলভ করব, কয়েকটা জিনিস আমি যদি দেখি, তখন আমরা মোটামুটি বাকিগুলো একবার রিভিশন দিলে, একবার পড়লে আমি মোটামুটি পারবো, ঠিক আছে, বা তোমরা মোটামুটি পারবা আর কি, ঠিক আছে, এটা হচ্ছে আমার বিশ্বাস। তো এটাতে প্র্যাকটিস করতে হবে, জিনিসপত্র সোজা, সূত্রগুলো একবার লিখে ফেলবা, লিখে প্রমাণটা দেখবা, বইয়ে সবই আছে, প্রমাণটা একটু দেখবা, কয়েকটা জিনিস ছোটোখাটো জিনিস দেখবা, এরপরে আমরা সলভ করতে বসবো, তখন দেখবা অটোমেটিক হয়েছে। দেখো আমরা একটা সার্কিট, এখান থেকে আমি কয়েকটা সার্কিট দেখাই কীভাবে সলভ করতে হবে সার্কিটটা। মনে করো এখানে এরকম একটা সার্কিট দেওয়া আছে, যে এরকম মনে করো এরকম, আমি অনেকবার তোমরা হয়তো বা এই টাইপের সার্কিটগুলো দেখছো, যে এভাবে এদিক থেকে মনে করো কারেন্ট যাচ্ছে, প্রথমে কারেন্টটা এরকম, মনে করো সার্কিটটা এরকম খুবই বেসিক। এটা সমাধান কিভাবে করবা তোমরা, দেখো এরকম যদি দেখো, তাহলে প্রথমে দেখবো কারেন্ট কোন দিকে যাচ্ছে, আচ্ছা কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকে যাওয়ার পর এখানে আসার পর দেখো চিন্তাটা কিভাবে করবো, দেখো আমি এখানে কালারটা চেঞ্জ করে দেখাই, কারেন্টের ফ্লোটা দেখবা শুধু, আর কিছু না। কারেন্ট এদিকে আসলো, এখানে আসার পর দুই দিকে চলে গেলো, এদিকেও চলে গেলো, এদিকেও চলে গেলো, এদিকে যাওয়ার পর এই রোডটাকে পাইছে, ওটাকে ভেদ করে এসে এই রোডটাকে পাইছে, পরে এদিকে আসি, এদিকে চলে গেল। কারেন্ট যেটা নিচে দিয়ে আসছে ও এসে একে পাইলো এবং এদিকে এসে চলে গেল। তাহলে প্রথম এটা শ্রেণীতে আসে না, এই দুটোকে শ্রেণীতে করবা, শ্রেণীতে করলে এখানে একটা নতুন রোধ পাবা আর এক্স, এই দুইটা দেখো আবার শ্রেণীতে আসে না, এই দুইটাকে করলে একসাথে আবার আর ওয়াই আরেকটা পাবা, এই দুইটা আবার দেখো আর ওয়াই আর এক্স কি আছে, প্যারালাল আছে, তাহলে শ্রেণীতে করে দোনোটাতে আলাদা আলাদা, এটাকেও শ্রেণী করবা, এটাকে শ্রেণী করবা, পরে এই দুইটাকে আবার প্যারালাল করবা, তখন তুলোরোধ বের হয়ে যাবে। এটা একটা সার্কিটের সমাধান, ঠিক আছে। এরকম অনেকগুলো সার্কিট সমাধান করলে কিন্তু তোমরা বস হয়ে যাবা, যাই দেয় পারবা, বইয়ে যা আছে গাইডে যা আছে ওই সার্কিটগুলোই সলভ করো, দেখবা সলভ কীভাবে করছে, একটা যদি দেখো পরেগুলো অটোমেটিক পারবা তোমরা, শুধুমাত্র একটু দেখতে হবে, পড়তে হবে, গাইড খুলে প্র্যাকটিস করতে হবে, তখনই পারবা, রেখে দিলে হবে না, প্র্যাকটিস। এই চ্যাপ্টারগুলো হচ্ছে অল অ্যাবাউট প্র্যাকটিস, ঠিক আছে। আরেকটা যদি আমি তোমাদেরকে দেখাই কি হচ্ছে, দেখো এগুলো প্র্যাকটিসের ওপর বেশিরভাগ, তুমি যদি প্র্যাকটিস করতে পারো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবা, কাজটা করতে পারবা, এছাড়া তুমি মনে হয় না পারবা যদি প্র্যাকটিস করো। এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমি, দেখো এরকম একটা জিনিস, একটা সার্কিট, দেখো একটা সার্কিট হচ্ছে, আমি আঁকতেছি, দেখো এটা কেমন একটা সার্কিট হচ্ছে, এরকম দিয়ে এখান থেকে শুরু হয়েছে,
একটু সময় দাও আর কি। হ্যাঁ, সার্কিটটা আঁকি আমি। এই সার্কিটটা এরকম এদিক থেকে এসে এই থেকে একটা কানেকশান আসছে এরকম, এটা এখানে চলে আসছে, এদিক থেকে গিয়ে এখানে আরেকটা কানেকশান, এদিকে গিয়ে এখানে আরেকটা কানেকশান, একটু কমপ্লিকেটেড, হালকা কমপ্লিকেটেড, বেশি না। এটা দেখো এখানে আমি যদি নামকরণ করি, দেখো এখানে R1, এটা R2, এটা যদি R3 হয়, সরি R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5, ঠিক আছে, এখানে ভোল্টেজ। তাহলে এখানে কারেন্ট যাচ্ছে কোন দিকে? এইদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, দেখো এটা যেহেতু এটা বড় পজিটিভ সাইড, তাহলে এদিকে যাচ্ছে কারেন্ট। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে এদিকে গিয়ে R1-এ যাবে, এরপরে এখানে যাবে, এখানে যাই ডিভাইড হয়ে এদিকে চলে যাবে, এটা এদিকে পাস করে এখানে চলে আসবে, এটা আলটিমেটলি এখানে চলে আসবে। দেখো এই জায়গাতে কি দেখতে পাচ্ছি, এখানে যে একটা রোধ দিলাম, প্রথমে কারেন্টটা এখানে চলে যাবে, গিয়ে এদিকে ঢুকবে, একটা এদিকে ঢুকবে, দুইটা পথ পাবে, যেই পথটা পাবে ওই পথে কিন্তু কারেন্ট ধুপ করে ঢুকে যাবে। কারেন্টের কাজ হচ্ছে যেদিকে পথ পাবো ওদিকে যাবো আমি, তাহলে এদিকে একবার যাবে, এদিকে যাবে গা, এদিকে যাওয়ার পর কারেন্টটা এখানে গিয়ে এটা অতিক্রম করবে, এটা অতিক্রম করবে, এদিকে চলে যাবে, এটা অতিক্রম করে এদিকে চলে আসবে, সার্কিট ফিল আপ। এটা দেখো এদিকে যাওয়ার পর এটা এদিকে যাবে, সার্কিট ফিল আপ। তাহলে সার্কিট ফিল আপ হচ্ছে কিনা আগে দেখবা। এরপর দেখো এখানে কি হচ্ছে, প্রথমে দেখো এখানে দেখো R1 আর R2 এই দুইটাকে সর্বপ্রথম আমরা কি দেখতে পাচ্ছি, সিরিজ কানেকশন। তাহলে আমরা প্রথমে R1 প্লাস R2-কে আমরা প্রথমে RS সিরিজ করব, ঠিক আছে, এটাকে RS1 নাম দিলাম, সিরিজ করলাম। সিরিজ করার পরে দেখো এই RS1, তার মানে এই দুইটা মিলে একত্রিত হয়ে RS1 হয়ে গেল, ঠিক আছে। এটার সাথে এই R3টা দেখো প্যারালাল আছে না, এই দুটো সিরিজ করলে এখানে একটা তার, এটার সাথে এটা আবার প্যারালাল। তখন এরপরের ধাপে, এটা 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপে আমরা কি করব, RS1-এর সাথে আমরা কি করব, RS1-এর সাথে R3-কে আমরা কি করব, প্যারালাল কানেকশন করব। এটাকে সিরিজ করব, এটাকে করব প্যারালাল, কারণ এটার সাথে এটা প্যারালাল আছে। এটা যখন প্যারালাল করব, এটার সাথে এটা প্যারালাল করব, তখন আমরা পাবো RP1, ঠিক আছে। এই দুটাকে প্যারালাল করব, এই দুটো সিরিজ হয়ে গেল, সিরিজের সাথে এটা আবার প্যারালাল, এই দুটো প্যারালাল করব, তখন এই তিনটা আবার একত্রিত হয়ে গেল। ক্লিয়ার কিনা? তখন কি করব, দেখো এই তিনটা, এই তিনটা, এখন দেখো এই বাকি তিনটা কিন্তু একসাথে কিসে আছে, সিরিজে, কারণ এটার সাথে সেম, এই তিনটা একীভূত হয়ে এটা সিরিজ। তার মানে পরবর্তীতে এই তিনোটাকে আমরা সিরিজ করে দেব, এটা সিরিজ করে দিব। ক্লিয়ার কিনা? এই দুইটাকে সিরিজ করব, যেটা পাবো এটার সাথে এটার প্যারালাল করব, যা পাবো টোটালটার সাথে এই তিনোটা সিরিজ করে দিব। সমাধানগুলো দেখছো, নিজে দেখো, এই দুইটা একটা তারে আছে মানে সিরিজ করব, ওটার সাথে আরেকটা তার, ভিন্ন তার মানে প্যারালাল করার পর তিনোটা একীভূত হয়ে গেছে, একীভূত হওয়ার পর বাকি একটা তারে তিনোটাই আছে। সরি, তো পরবর্তীতে তিনোটাকে আমি সিরিজ করে দিব, তখন টোটাল তুল্য রোধটা বের হয়ে যাবে, পারা যাবে। তাহলে রোধ যদি থাকে, এখানে রোধ আর বিভব থাকে, তাহলে কারেন্ট কত আমরা ওহমের সূত্র দিয়ে এটা আনসার করে ফেলতে পারবো। এভাবে করে যদি আমি সার্কিট সলভ করা শুরু করি, একটা অটোমেটিক আমি পারবো, যে অটোমেটিক আমার পুরো সব কিছু কভার হবে। তাহলে চলতরিৎ অনেক বড়, অনেক কঠিন চ্যাপ্টার চিন্তা করবা না, শুধু সমাধান করবা, বেসিক রুলগুলো, বেসিক জিনিসপত্র জানবা, এমনি পারবা, ঠিক আছে। আমাদের সলভ ক্লাসগুলো থাকবে সামনে, সলভ ক্লাসগুলো থাকলে ওগুলোও করবা। এছাড়া নিজে প্র্যাকটিস করবা, গাইড খুলে নিজে যত বেশি নিজে প্র্যাকটিস করবা তত বেশি ভালো পারবা। তাহলে চলতরিতের ব্যাপারটা এটাই, যে এটা আলটিমেটলি কয়েকটা জিনিসই নিজে পড়তে হয়, পড়ে প্র্যাকটিস করতে হয় বেশি সলভ করবা। সলভ না পারলে গ্রুপে পোস্ট করবা, দেখবা অনেকে সলভ দিচ্ছে, একটু বুঝে নিলে পরবর্তী নিজে পারবা। ক্লিয়ার কিনা? আমাদের ইন্ডিভিজুয়াল কিছু ভিডিওস হয়তো বা এটার উপর আসবে, যেখানে আমরা শুধু সার্কিট সলভ দেখাবো, বা প্রবলেম সলভিং, এসএসসি প্রবলেম সলভিংয়ের অনেকগুলো ভিডিও আসবে, ওগুলো দেখলে তোমরা ইজিলি পারবা। এরপর চ্যাপ্টারগুলো হচ্ছে থিওরিটিক্যাল বেস, একটু চিন্তা করতে হবে, কয়েকটা জিনিস পড়তে হবে, তখন পারবা। এটা হচ্ছে মেনলি প্রবলেম সলভিংয়ের, ঠিক আছে। সো আমি দুইটা দেখাইছি, আরও অনেকগুলো আছে। ডু দ্যাট অ্যাট ইউর ওন, নিজে করবা। নিজে করলে একটা ব্যাপার কি জানো, আমাদের সেলফ লার্নিংটা খুবই বেশি এফেক্টিভ হয়। বেসিকলি আমি নিজে যেটা ফিল করি, নিজে যেটা আমি প্র্যাকটিস করব বেশি ওটা আমার বেশি দিন মনে থাকে, ওটার বেসিকগুলো বেশি দিন ধরে রাখতে পারে আমি। তো নিজে প্র্যাকটিস করলে কিন্তু বস রেজাল্ট তোমরা পাবা, ঠিক আছে। সো এটাই ছিল চলতরিতের আলোচনা। অনেকগুলো টিকা আছে, বেসিকলি আমরা অঙ্কের জন্য এটা করে থাকি। তো সূত্র যেগুলো বলছি, এই যে হিসাবটা মাথায় রাখবা, এরপরে এই যে সার্কিট সলভগুলো মাথায় রাখবা, এগুলো জানলে এই চ্যাপ্টারটা মোটামুটি যথেষ্ট, এই চ্যাপ্টারটা আর কিছুর দরকার নেই, ঠিক আছে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।